ওই বাটপার আলী রিয়াজকে, আমেরিকান নাগরিক, বাংলাদেশে আইসা, যার জীবনে কোনোদিন একটা ল ডিগ্রি তার নেই, তিনি কোনোদিন অ্যাডভোকেট ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না, অ্যাটর্নি ছিলেন না, সলিসিটর ছিলেন না, অথবা কোনো একজন জাজও ছিলেন না। তার মানেটা কি দাঁড়ালো আপনি বুঝছেন? ওই কামারের দোকানে কোরআন পড়া যে শব্দটা আপনি শুনছেন না, ওই কামারের দোকানে কোরআন পড়ার মতো সেই এই কুলাঙ্গার আলী রিয়াজ কে আইনা সেও রাজি হলো। কে আনলো? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের যে এখন কোনো সামর্থ্য নেই, ডক্টর ইউনূস যে একটা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখেন না, একটা জাতিকে একতাবদ্ধ করার কোনো ক্ষমতা রাখেন না, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো ক্ষমতা রাখেন না, আইন শৃঙ্খলাকে সুষ্ঠু করার কোনো ক্ষমতা রাখেন না, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তার যে কোনো কন্ট্রোল আছে সেটা যিনি পারেন না, তার মতো লোকের দ্বারাই ওই আলী রিয়াজ বাটপারকে আইনা বাংলাদেশের সংবিধানের নামে এই অসুস্থ মৌলবাদী চেতনার এই সব কথাবার্তা দিয়ে নতুন করে আপনাদের সামনে সংবিধান তৈরির একটা দোয়াশা তুলছে। কেন তুলছে? 11টা কমিশন করা হচ্ছে। দেখেন, নির্বাচন সংশোধন সংস্কার কমিশন বা নির্বাচন কমিশন সংস্কার কমিশন। আচ্ছা বলেন তো, ওখানে কয়জন এমপিকে রাখা হয়েছে যে 1971 সাল থেকে 72 সাল থেকে আজকে পর্যন্ত যারা বিভিন্ন সময় নির্বাচনে পার্টিসিপেট করেছেন, অথবা যারা নির্বাচন কমিশনার ছিলেন অতীতে, অথবা যারা নির্বাচন কমিশনের ডাইরেক্ট পরিচালনার দায়িত্বে ছিলেন? কাউকে না, কাউকে না। তাহলে যার সরাসরি অভিজ্ঞতা আছে, যিনি জানেন কোথায় সমস্যা আছে, যিনি জানেন কিভাবে করলে এটাকে সমাধান করা যায়, সেরকম কোনো লোক দিয়ে সাজানো হয়নি। শুধু মন্ত্রী মর্যাদার, সচিব মর্যাদার কিছু অবশিষ্ট পর্যন্ত, ওরা যখন বিশিষ্ট বলে আমি বলি তখন অবশিষ্ট, এই অবশিষ্ট এবং উচ্ছিষ্টদেরকে এনে উনি একটা কমিশন করেছেন। এই কমিশনের কথা মতো নাকি বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটি হবে, নির্বাচন কমিশন হবে। এই জন্য বলছি যে ডক্টর ইউনূসের এই যে কালক্ষেপণ, এই যে একটা একটা কমিশন করে একটা কালক্ষেপণ, এই কালক্ষেপণের মূল সুযোগটা কাকে দিচ্ছে? বাংলাদেশের শত্রু 1971 সালে যারা 30 লক্ষ মানুষের হত্যার সাথে জড়িত, যারা 2.5 লক্ষ মামুনের ইজ্জত হরণকারীদের সাথে জড়িত, যারা পাকিস্তানের প্রেতাত্মা সেই জামাতে ইসলামের দোসর, জামাতে ইসলামের বি টিম, ওই যে ছাত্র সমন্বয়ক দিয়ে আরেকটি দল করতে চাচ্ছেন, এবং ওই ছাত্র সমন্বয়ক এবং জামাতে ইসলামী মিলে একটা কোয়ালিশন করবে। সেই কোয়ালিশন বাংলাদেশকে শাসন করবে, বাংলাদেশকে দর্শন করবে, যেমনটা তারা 71 করেছিল। আপনি জানেন যে আপনারা সবাই অনেকেই এখানে আমার যারা বক্তৃতা শুনছেন, আমার কথা যারা শুনছেন, তাদের অনেকেই ওই আপনাদের ফেসবুকে লাল স্ট্যাটাস দিয়েছিলেন। আজকে লাল নেই। কেন নেই? বিবেক আপনাকে দংশন করছে যে আপনি কাদের সাথে গিয়েছিলেন, আপনি শয়তানের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমি বিশ্বাস করি শেখ হাসিনার সরকারের যে শাসন শতভাগ শুদ্ধ শাসন ছিল না, নির্বাচনগুলো আমরা বাল দিতে পারি নাই, এই দায় আওয়ামী লীগকে নিতেই হবে। আওয়ামী লীগ এই দায় এড়াতে পারবে না। কিন্তু এই আওয়ামী লীগের যে দায়, এই দায় দিয়ে বাংলাদেশকে এইভাবে ধ্বংস করা যাবে না। বাংলাদেশ গত 15 বছরে শেখ হাসিনা যত কিছুই করুক, বাংলাদেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা জায়গায় নিয়ে গেছে। 780 বিলিয়নের আমাদের এখন বাজেট, মাথাপিছু আয় $2,770, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি। তারপরে আমাদের প্রত্যেকটা শিশু স্কুলে যায়। আমাদের সামাজিক বিনির্মাণ, আমাদের যে ভৌত অবকাঠামো, সামাজিক অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে, যেটা দিয়ে ভবিষ্যতের সরকার অনেক দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি উন্নত করার জন্য কাজ করে যেতে পারে। কিন্তু আজকে যে কুলাঙ্গারেরা বাংলাদেশকে গ্রাস করতে যাচ্ছে, বাংলাদেশের মানুষের সব আশা শেষ। আপনারা এখন প্রস্তুত হতে হবে। কিসের জন্য প্রস্তুতি? আরেকটি মুক্তিযুদ্ধ, আরেকটি 71 সাল মুক্তিযুদ্ধ আবার করতে হবে। এই মুক্তিযুদ্ধ হবে 71-এর যে যুদ্ধ, যে চেতনা, সেই চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য। 71-এর চেতনায় আমরা দক্ষিণ পূর্ব এশিয়াতে সবার পরে জন্ম নিয়ে আমরা সবার চেয়ে ভালো আছি। তাহলে 71-এর চেতনা আমরা সংবিধান পেয়েছি, 71-এর চেতনায় আমরা একটা শিক্ষা ব্যবস্থা পেয়েছি, অর্থনৈতিক ব্যবস্থা পেয়েছি, সরকার ব্যবস্থা পেয়েছি, এবং উন্নয়নের পথে আমরা হেঁটেছি। বাংলাদেশকে সারা বিশ্ব এখন চিনে। গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে বাংলাদেশ নাম্বার 1। আমরা ফুড প্রোডাকশনে বাংলাদেশ বিশ্বের 5টা দেশের মধ্যে একটি, এবং আমাদের মৎস্য উৎপাদনে পৃথিবীর 5ম শক্তির মধ্যে আমরা একটি। তাহলে এই যে একটা ছোট দেশ, 18 কোটি মানুষ নিয়ে আমরা, অথচ এই 50-53 বছরে বাংলাদেশ যে জায়গায় গিয়ে পৌঁছেছে, পৃথিবীর অনেক দেশে আমাদের মতো দক্ষিণ পূর্ব এশিয়াতে কেউ এটা পারেনি। আজকে আমাদেরকে যুদ্ধে নামতে হবে। সেই যুদ্ধের জন্য কাদেরকে আপনারা ধরবেন? আপনারা প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় দেখেন কোথায় কোথায় মুক্তিযুদ্ধ আছে। তাদের কাছ থেকে বুদ্ধি নেন, তাদের কাছ থেকে পলিসি নেন, এবং তাদের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে নয়, আপনাদের তরুণ প্রজন্মের নেতৃত্ব হলে এটা আবারও ওই মৌলবাদী চেতনার নেতৃত্ব হবে। এটা আবারও বাংলাদেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাবে। আপনারা খুঁজে খুঁজে বাই করেন সেই মুক্তিযোদ্ধা যে রক্ত ঢেলে দিয়েছে কিন্তু ইজ্জত দেয়নি, যে রক্ত ঢেলে দিয়েছে কিন্তু রাষ্ট্রের পতাকার মান ইজ্জত রক্ষা করেছে। সেই ধারাবাহিকতায় তাদেরকে নিয়ে আসেন। আমরা
আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, গণতন্ত্রের বাংলাদেশ হবে এবং সমাজতান্ত্রিক চেতনাটা মানুষের আমাদের সমাজে থাকবে। আপনি জানেন রাশিয়ার যে সমাজতন্ত্র, বাংলাদেশে সমাজতন্ত্র অর্থ এটা নয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক চেতনার অর্থ হলো রাষ্ট্রের যে সম্পদ রাষ্ট্র যেমন করে এটা সামাজিকভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ সমাজের একবারে তলানিতে যে বেঁচে আছে তার কাছেও যেন রাষ্ট্রের সুযোগ সুবিধা যায়। সেটাই হচ্ছে বাংলাদেশের সমাজতন্ত্রের মিনিং। বাংলাদেশের সমাজতন্ত্রের মিনিং কিন্তু ধর্মহীন রাশিয়া নয়, কিউবা নয়। বাংলাদেশের সমাজতন্ত্রের মিনিং হচ্ছে সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তি। আসেন আমরা আবার দুর্গ গড়ে তুলব, যেই দুর্গ হবে এই মৌলবাদী গোষ্ঠীকে আবার পরাজিত করব আমরা। এই মৌলবাদী গোষ্ঠীকে এই বাংলার জমিনেই কবর দেব এবং অসাম্প্রদায়িক চেতনার সুষ্ঠু গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা সমাজ তৈরি করব। এই সমাজ তৈরির জন্য আপনাকে জেগে উঠতে হবে, আমাকে জেগে উঠতে হবে। আমাদের দেশের আপামর মানুষকে বেরিয়ে আসতে হবে। মানুষ কিন্তু আজকে জেগেছে। আপনি বিশ্বাস করেন, আজকে যদি এই রাজাকার বাহিনী ডাক দেয়, শুধু ধর্মের নামে মোল্লারা আহাজারি করতেছে। ওই যে বলেন না এক আহাজারি আছে, আরে ভাই বাংলাদেশে অসংখ্য মানুষ ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে পাশ করেছে। কারণ নামের পিছনে আপনি শুনেছেন আব্দুল করিম হারবাটি, কারণ নামের পিছনে শুনেছেন আব্দুর রহিম অক্সফোর্ডি, আপনি কি কারণ নামের পিছনে শুনেছেন আব্দুল কুদ্দুস ক্যামব্রিজই? শোনেননি। কিন্তু ওই কুলাঙ্গার, বাংলার কুলাঙ্গার সন্তান এই যে আজহারি, যদি আজকে নয় 71 সালে যদি তার জন্ম হতো, সে নিশ্চয়ই রাজাকারে যোগ দিত, সে নিশ্চয়ই আলবদরে যোগ দিত, বাংলার নারীদেরকে সে দর্শন করতো। আজকে আপনাদের প্রতি অনুরোধ, আসুন আমরা, শেখ হাসিনার সরকার ফিরে আসবে কি আসবে না সেটা বড় কথা নয়, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে টিকে থাকবে কিনা সেটা বড় প্রশ্ন। আপনি জানেন যে বাংলার যে অবারিত সবুজ প্রান্তর, আমাদের মাঠ, আমাদের নদী, আমাদের সমুদ্র, আমাদের এই সবুজ সবুজ পল্লী ধ্বংস হয়ে যাবে এই যদি এই আইএস, এই আলবদর, এই আল শামসরা আবার যদি আমার পতাকাকে খামছে ধরে। আজকে কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে, জেগে উঠতে হবে দল মত নির্বিশেষে, শুধু আওয়ামী লীগ নয়, শুধু বিএনপি নয়, সব দলকে আজ শরিক হতে হবে এই যুদ্ধে। কি যুদ্ধ? এবারের যুদ্ধ হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তিকে চিরতরে কবর দিয়ে 2000 বছরের যে বাংলাদেশ, বাঙালি চেতনা, বাঙালিত্ব বোধ, জাতীয়তা বোধ, সেই জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে আবার আমরা যুদ্ধে যাব। সেই যুদ্ধ জয়লাভ করে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিস্থাপন করব। আসুন আমরা সবাই এই ইউনূস সরকারের পরিবর্তে সত্যিকারের একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে চাই এবং এই এই কুলাঙ্গার যেসব এদের নাম সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে এই বাংলার জমিনে আমরা কবর দেব। কবর দিয়ে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আরেকদিন।